মল্লিক সেরুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কর আইনজীবী অর্থাৎ আইটিভি নিবন্ধন পরীক্ষা 2026-এর প্রস্তুতি পর্ব 9-এ একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যে জিনিসটা আপনাদের পরীক্ষার মধ্যে যেভাবে আসে সেই অনুযায়ী। তো ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যে নিবন্ধন পরীক্ষাটা, এটা সফল হওয়ার জন্য কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। তা একটু সময় দিলে আপনি যদি প্র্যাকটিক্যালগুলো জিনিসগুলো প্র্যাকটিস করেন, তাহলে একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে চললে এইটা আপনি এমনিই উত্তীর্ণ হতে পারবেন, কারণ এটা একটা পেশাগত সার্টিফিকেট। তো সুতরাং এটা আপনার জন্য অনেক উপকারে আসবে। তাহলে চলুন আমরা দেখি। একটা গাণিতিক সমস্যাটা হচ্ছে, জনাব জামিল একজন বেসরকারি চাকরিজীবী 24-25 আয়বর্ষে। তাহলে এখানে প্রশ্নটা থেকে যায়, 24-25 যদি আয়বর্ষ হয় তাহলে করবর্ষ কি হবে? তাহলে 24-25 যদি আয়বর্ষ হয় তাহলে করবর্ষ হবে 25-26। আর তার বার্ষিক মূল বেতন ছিল 6 লক্ষ টাকা, বাড়ি ভাড়া ছিল 2,40,000 টাকা, উৎসব ভাতা ছিল 1 লক্ষ টাকা। তিনি ডিপিএস এ বিনিয়োগ করেছেন 60,000 টাকা, জীবন বীমা প্রিমিয়ামে 40,000 টাকা বিনিয়োগ করেছেন। তাহলে জনাব জামিলের মোট করযোগ্য আয় কত হবে, ওনার প্রদেয় কর কত হবে, বিনিয়োগজনিত কর রিয়াতের পরিমাণ কত হবে। তিনটা জিনিস চাইছে আপনার কাছ থেকে। আর প্রযোজ্য ক্ষেত্রে নতুন কর ধাপ ব্যবহার করুন, সেটা আমরা পরবর্তীতে কোনো এক সময় আরেকটা আরেকটা প্রোগ্রামে, আরেকটা ভিডিওর মাধ্যমে, আরেকটা ক্লাসে আমরা আমরা এখন তো 25-26 করবর্ষের জন্য করেছি, তাহলে 26-27 করবর্ষের জন্য এই অঙ্কটাকে করব। চলুন আমরা দেখি তাহলে 25-26 করবর্ষের জন্য কি হবে। তাহলে 25-26 করবর্ষের জন্য আমাদের স্ল্যাবটা হচ্ছে কি, সেই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দুইটা প্রশ্ন আমি রেখে গেলাম। একটা হচ্ছে 24-25 আয়বর্ষ হলে করবর্ষ কি হবে, এবং ওই 25-26 করবর্ষের জন্য আপনার স্ল্যাবটা কি ছিল। এখন আসি, জনাব জামিলের আয়কর হিসাব যদি করি, তার আগে একটু করে বলিনি, আমি কিন্তু এই জিনিসটা এইভাবে করে নিয়েছি যে ওনার বেসিক স্যালারি, তারপর হচ্ছে 1/3 অথবা 5 লক্ষ টাকা, যেটার এটা হচ্ছে ষষ্ঠ তফসিলের দফা 27-এ উল্লেখ আছে, তার মধ্যে মিনিমাম যেটা সেটা। তারপর ইনকাম ফ্রম রেগুলার সোর্স, এই টাকা থেকে প্রথম 3.5 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, পরবর্তী ব্যালেন্স টাকার উপরে 10%। তাহলে এখানে 22,667 টাকা আসছে। তাহলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ছিল 40,000 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আর 60,000 টাকা ডিপিএস। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ছিল আপনার 1 লক্ষ টাকা, তার মধ্যে থেকে 15% হারে। এবং এখানে যে ট্যাক্সেবল ইনকাম যেটা হচ্ছে 6,26,627 টাকা, তার উপরে 3%। এটা ধারা 78 উল্লেখ আছে, আপনার ধারা 78-এর জন্য একটা ভিডিও আছে, সে ভিডিওটা দেখতে পারেন। তাহলে এখানে টোটাল গ্রস ট্যাক্স আসছিল 22,667 টাকা, তার মধ্যে থেকে 15,000 টাকা বাদ দিলে আমার নেট ট্যাক্স হচ্ছে 7,667 টাকা। আসুন এবার আমরা যদি এইভাবে দেখি, তাহলে কি হচ্ছে। প্রশ্নটা ছিল জনাব জামিলের মোট করযোগ্য আয় নির্ণয় করতে হবে, প্রদেয় কর নির্ণয় করতে হবে, বিনিয়োগ পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে দেখি আমরা, যেহেতু করবর্ষ 25, এটা হচ্ছে আয়বর্ষ যেহেতু 24-25, তাহলে করবর্ষ হচ্ছে 25-26। তাহলে আপনাকে মনে রাখতে হবে, এখানে আমি যে প্রশ্নটা করেছিলাম আয়বর্ষের উপর বেস করে পরবর্তী করবর্ষটা। তাহলে মূল বেতন হচ্ছে 6 লক্ষ টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 2,40,000 টাকা, উৎসব ভাতা হচ্ছে 1 লক্ষ টাকা। টোটাল উনি ইনকাম করেছেন 9,40,000 টাকা। আর এই অর্থ ফাইন্যান্স যে অধ্যাদেশ ছিল, ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025-এর মধ্যে ষষ্ঠ তফসিলের দফা 27-এ উল্লেখ করা আছে যে 1/3 অথবা 5 লক্ষ টাকা, হুইচ এভার ইজ লোয়ার। তাহলে এখানে আমরা এই 9,24,000 টাকার মধ্যে তিন ভাগের 1 অংশ হচ্ছে 3,13,000, আর 5 লক্ষ টাকা, তাহলে 3,13,000 এবং 5 লক্ষ টাকার মধ্যে, 5 লক্ষের মধ্যে যে জিনিসটা মিনিমাম 3,13,000 টাকা, এটা করমুক্ত আয়, অর্থাৎ এটা এক্সাম্পটেড ইনকাম। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 6,26,667 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা ছিল জনাব জামিলের মোট করযোগ্য আয়। মোট করযোগ্য আয় হচ্ছে 6,26,667 টাকা। এখন আসেন বিনিয়োগজনিত কর রেয়াত। তাহলে জীবন বীমা প্রিমিয়াম দিয়েছেন উনি 40,000 টাকা, ডিপিএস দিয়েছেন উনি 60,000 টাকা, তাহলে মোট প্রকৃত বিনিয়োগ হচ্ছে ওনার 1 লক্ষ টাকা। তার মধ্যে আমি একটু আগে যেটা এক্সেলের মাধ্যমে বললাম যে টোটাল ট্যাক্সেবল ইনকামের 3%, 18,800 টাকা, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে 15%, 15,000 টাকা, সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা মিনিমাম, তাহলে মিনিমাম হচ্ছে 15,000 টাকা, তাহলে উনি কর রিয়াত পাবেন 15,000 টাকা। এখন আসি,
নেট ট্যাক্স পেয়েবল, তাহলে প্রথম 3.5 লাখ টাকার উপরে 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, 5,000 টাকা, অবশিষ্ট অংশের 1,76,668 টাকার উপরে 10%, অর্থাৎ 17,667 টাকা। টোটাল ট্যাক্স আসছে, গ্রস ট্যাক্স আসছে 22,667 টাকা। এই তাহলে মোট গ্রস ট্যাক্স হচ্ছে 22,667 টাকা। আর বিনিয়োগ কর রিয়াত এই যে 15,000 টাকা বাদ দিলে নেট ট্যাক্স পে করতে হবে 7,667 টাকা। তাহলে জনাব জামিলের কর রিয়াতের পরিমাণ 15,000 টাকা এবং নিট ট্যাক্স হচ্ছে 7,667 টাকা। এখানের মধ্যে আমি কিছু জিনিস বাড়তি নিয়ে এসেছি আপনাদের জানার জন্য। সেই জিনিসটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। তাহলে সিটি কর্পোরেশনে থাকলে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, অর্থাৎ চট্টগ্রাম এবং ঢাকা সিটি কর্পোরেশনে 5,000 টাকা। অন্যান্য ক্ষেত্রে আলাদাভাবে বলা আছে। জনাব জামিলের ক্ষেত্রে তাহলে যেহেতু 7,667 টাকা দিয়ে দিছে উনি, কর নেট ট্যাক্স আসে, তাহলে সুতরাং মিনিমাম ট্যাক্সটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। ওনার যেহেতু এটা বেশি, ওনাকে বেশিটা দিতে হবে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম 9,40,000 টাকা টোটাল গ্রস স্যালারি, তার মধ্যে থেকে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6,26,667 টাকা, ট্যাক্স রিবেট হচ্ছে 15,000 টাকা, নেট ট্যাক্স পেয়েবল হচ্ছে 7,667 টাকা। তাহলে আশা করি এই অঙ্কটা আপনাদের অনেকের উপকারে আসবে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি এই রিলেটেড এরকম আরো অনেকগুলো অঙ্ক আমি আপনাদের জন্য রেখে দিব, অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যরা যাতে জানতে পারে। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন, ফোনও জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।